হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর কোষ বিভাজন জনন বৃদ্ধি এই চ্যাপ্টারটি থেকে 3 নম্বরের অতি গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে সরাসরি দেয় না, এগুলো 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 2 থেকে 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা কভার করলে অটোমেটিক 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কভার করা হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে 3 নম্বরের, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রধান 3টি অংশ সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, টেলোমিয়ার এর কাজ সংক্ষেপে আলোচনা করো। দেখো, আমি অনুরোধ করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। দেখো, সেন্ট্রোমিয়ারের কাজ: কোষ বিভাজনের সময় অ্যানাফেজ দশায় ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে এবং ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণ করে। ক্রোমাটিডের কাজ: ক্রোমাটিড মূলত ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। এটি কোষ বিভাজনের সময় বংশগত বৈশিষ্ট্য বা জিনকে নিখুঁতভাবে অপত্য কোষে সঞ্চারিত করতে সাহায্য করে। টেলোমিয়ারের কাজ: এটি ক্রোমোজোমের 2 প্রান্তে অবস্থান করে, ক্রোমোজোমের স্থায়িত্ব বজায় রাখে এবং দুটি ভিন্ন ক্রোমোজোমকে পরস্পরের সাথে জুড়ে যাওয়া থেকে রক্ষা করে। দেখো, পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের সাইটোকাইনেসিস প্রক্রিয়ার পার্থক্যগুলি চিত্র ছাড়া বর্ণনা করো। দেখো, পদ্ধতি: উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেটের মাধ্যমে ঘটে, অন্যদিকে প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ বা ফ্যারোয়িং পদ্ধতিতে সম্পন্ন হয়। দিকমুখ: উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাতটি কেন্দ্রের দিক থেকে পরিধির দিকে বিস্তৃত হয়, প্রাণী কোষে ক্ষেত্রে কোষের পরিধি থেকে খাঁজটি কেন্দ্রের দিকে অগ্রসর হয়। উপাদান: উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস গোলগি বডি থেকে নিঃসৃত ফ্রাগমোপ্লাস্ট অংশ নেয়, অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাক্টিন ও মায়োসিন তন্তু দ্বারা গঠিত কন্ট্রাকটাইল রিং বা সংকোচনশীল বলয় কোষকে মাঝখান থেকে চাপ দিয়ে বিভক্ত করে। দেখো, পরের প্রশ্ন, ক্রসিং ওভার কি? মিওসিস কোষ বিভাজনে 3টি তাৎপর্য লেখো। দেখো, মিওসিস 1-এর প্রোফেজ 1 দশার সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে খণ্ডাংশের যে পারস্পরিক বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। মিওসিসের 3টি তাৎপর্য বা গুরুত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখো, গুরুত্ব: প্রথম, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এই বিভাজনে গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক অর্থাৎ n সংখ্যক হয়ে যায়, যার ফলে নিষেকের পর অপত্য জীবে পুনরায় ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট ও ধ্রুবক থাকে। জননকোষ বা গ্যামেট উৎপাদন: জীবের যৌন জননের জন্য প্রয়োজনীয় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপাদনে মিওসিস অপরিহার্য। নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ওই ব্যক্তি: ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে যা জীবের নতুন বৈশিষ্ট্য বা ভেদের জন্ম দেয়। এই ভেদ জীবকে বিবর্তন বা ওই ব্যক্তিতে সাহায্য করে। কোষচক্রের ইন্টারফেজের 3টি দশা G1, S এবং G2 সংক্ষেপে আলোচনা করো। G1 দশা বা গ্যাপ 1, এটি ইন্টারফেজের প্রথম দশা। এই সময় কোষের আকার বৃদ্ধি পায় এবং পরবর্তী দশার জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার RNA, নিউক্লিওটাইড এবং বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয়। এস দশা বা সিনথেসিস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লেষ দশা। এই উপদশায় মূলত ডিএনএর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন ঘটে, যার ফলে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এছাড়া হিস্টোন প্রোটিনও এই দশায় তৈরি হয়। G2 বা গ্যাপ 2 দশা, এটি ইন্টারফেজ শেষ দশা। এই দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি উৎপন্ন হয় এবং বেমতন্তু গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টিউবুলিন প্রোটিন সংশ্লেষিত হয়। দেখো, পরের প্রশ্ন, একটি আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলি বিবরণ দাও। এই প্রশ্নটা থেকে তোমাদের ছবি একটা দিতে পারে, আমরা ছবির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার ভিডিও তোমরা ফলো রাখো। দেখো, এখানে কি বলেছে যে আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির বিবরণ দাও। একটি আদর্শ ক্রোমোজোম মূলত মেটাফেজ দশার ক্রোমোজোম বোঝায়।
প্রধান অংশগুলি চিত্র ছাড়া এখানে আলোচনা করা হলো, যেমন ক্রোমাটিড। মেটাফেজ দশার প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে যে দুটি সমান এবং সুতোর মতো অংশে বিভক্ত থাকে তাকে প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। সেন্টোমিয়ার বা মুখ্য খাঁজ, প্রতিটি ক্রোমোজোমের মাঝ বরাবর একটি গভীর খাঁজ বা সংকোচন অংশ দেখা যায়, একে মুখ্য খাঁজ বা সেন্টোমিয়ার বলে। এই অংশটি ক্রোমোজোমের দুটি বাহুকে বিভক্ত করে। কোষ বিভাজনের সময় বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার এই কাইনোটেকোরের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমের চলনে সাহায্য করে। গৌণ খাঁজ, মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের মধ্যে অন্য যে কোনো অংশে যে অতিরিক্ত খাঁজ বা সংকোচন দেখা যায় তাকে গৌণ খাঁজ বলে। সব ক্রোমোজোমে এই খাঁজ থাকে না। গঠন ও কাজ, এই গৌণ খাঁজ অংশটি কোষ বিভাজনের শেষে অপত্য কোষে নিউক্লিওলাস গঠনে সাহায্য করে, তাই একে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NOR বলা হয়। স্যাটেলাইট, ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী প্রান্তের দিকের গোলাকার বা বাল্বের মতো অংশটিকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। টেলোমিয়ার, ক্রোমোজোমের একেবারে শেষ বা প্রান্তীয় অংশ দুটিকে টেলোমিয়ার বলা হয়। ক্রোমোনিমা ও ক্রোমোমিয়ার, ইন্টারফেজ বা প্রোফেজ দশার ক্রোমোজোমের ভেতরে দৈর্ঘ্য বরাবর বিস্তৃত যে দুটি সূক্ষ্ম কুণ্ডলীকৃত সুতোর মতো অংশ দেখা যায় তাদের ক্রোমোনিমা এবং বহু বচনে ক্রোমোনিমাটা বলা হয়। দেখো পরের প্রশ্ন, প্রোকারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখো। নিউক্লিয়াস গঠন, প্রোকারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয় বস্তু বা নগ্ন DNA ছড়ানো থাকে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা দ্বারা সুগঠিত থাকে। কোষাঙ্গাণু, প্রোকারিওটিক কোষে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি থাকে না। অপরদিকে ইউক্যারিওটিক কোষে সমস্ত রকম পর্দা ঘেরা কোষাঙ্গাণু উপস্থিত থাকে। রাইবোজোম, প্রোকারিওটিক কোষে রাইবোজোম হলো 70S প্রকৃতির এবং ইউক্যারিওটিক কোষে রাইবোজোম হলো 80S প্রকৃতির। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশার দুটি করে প্রধান বৈশিষ্ট্য আলোচনা করে, বা তোমাদের এই প্রশ্নটা অবশ্যই জেনে রাখা উচিত। এখানে চারটি না দিলেও যে কোনো দুটি বা একটি তোমাদের হাইলাইট করে অবশ্যই দিতে পারে। প্রোফেজ দশা, ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে স্পষ্ট ক্রোমোজোম গঠন করে। 2, এই দশায় শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা বিলুপ্ত হতে শুরু করে কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয় না, পরের দশায় বিলুপ্ত হয়। মেটাফেজ, প্রথম ক্রোমোজোমগুলি কোষের মাঝখানে বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। ক্রোমোজোম এর সেন্টোমিয়ার অংশ বেমতন্তুর সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এই দশায় কিন্তু নিউক্লিয়াসগুলি বিলুপ্ত হয়, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস বিলুপ্ত হয়। অ্যানাফেজ, সেন্টোমিয়ারের বিভাজনের ফলে সৃষ্ট অপত্য ক্রোমোজোমগুলির বিপরীত মেরুর দিকে চলন শুরু হয়, একে অ্যানাফেজীয় চলন বলে। ক্রোমোজোমগুলির আকৃতি ইংরাজি VL বা জে বা অক্ষরের I অক্ষরের মতো দেখায়। টেলোফেজ, ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর পুনরায় জল শোষণ করে সরু সুতোর মতো ক্রোমাটিন জালিকায় পরিণত হয়। 2 হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এবং দুটি অপত্য নিউক্লিয়াসের গঠন হয়। দেখো জনন অংশটি থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফার্নের জনুক্রমের রেখাচিত্র বা পর্যায় চিত্রটি অঙ্কন করে দেখাও। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নিচে ফার্নের জীবনচক্রের অর্থাৎ জনুক্রমের পর্যায় চিত্রটি দেওয়া হলো। রেণুধর বা ডিপ্লয়েড দশা 2N, রেণুস্থলী 2N, মিওসিস কোষ বিভাজন হলো এখানে ওগুলো হ্যাপ্লয়েড বা N সংখ্যক রেণু। দশার শুরু লিঙ্গধর উদ্ভিদ, প্রোথ্যালাস, পুংধানী এবং স্ত্রীধানী, শুক্রাণু, ডিম্বাণু। এরপর ফার্টিলাইজেশন বা নিষেক, এরপরে জাইগোট বা 2N, ডিপ্লয়েড দশার শুরু এবং ভ্রূণ বা 2End, এর থেকে তরুণ রেণুধর উদ্ভিদ। দেখো এই তোমরা ডায়াগ্রামটা খুব ভালোভাবে মনে করো, ডায়াগ্রামটা অত্যন্ত সহজ। অযৌন জননে 3টি বিভিন্ন প্রকারভেদ যেমন বিভাজন, খণ্ডীভবন, রেণু উৎপাদন উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও। বিভাজন, এই প্রক্রিয়ায় এককোষী জীবদেহটি বিভাজিত হয়ে সরাসরি 2 বা ততোধিক অপত্য জীব গঠন করে, যেমন অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। খণ্ডীভবন,
কোনো কারণে বহুকোষী জীবের দেহ একাধিক খণ্ডে ভেঙে গেলে প্রতিটি খণ্ড কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে নতুন অপত্য জীব গঠন করে, যেমন স্পাইরোগাইরা নামক শ্যাওলা। রেণু উৎপাদন। উদ্ভিদ বা ছত্রাকের দেহে বিশেষ এক প্রকার এককোষী জনন একক বা রেণু তৈরি হয়, যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হলে নতুন উদ্ভিদ সৃষ্টি করে, যেমন রাইজোপাস বা মিউকর নামক ছত্রাক। পরের প্রশ্ন দেখো, অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির ধাপগুলির মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। দেখো উত্তর কি লেখা আছে। মাইক্রো প্রোপাগেশন হলো আধুনিক ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে উদ্ভিদের অঙ্গ বা কলা থেকে দ্রুত বংশবৃদ্ধির পদ্ধতি। এর প্রধান ধাপগুলি নিচে দেওয়া হলো। এক্সপ্ল্যান্ট নির্বাচন। প্রথমে সুস্থ উদ্ভিদ থেকে পছন্দসই কলা বা কোষের অংশ সংগ্রহ করা হয়। ধাপ 2, ক্যালাস গঠন। এক্সপ্ল্যান্টটিকে পুষ্টি মাধ্যমে বা কালচার মিডিয়ামে রেখে হরমোনের প্রভাবে অবিভেদ্য কোষপিণ্ড বা ক্যালাস তৈরি করা হয়। ধাপ 3 দেখো, অ্যান্ড্রিয়েড বা প্ল্যান্টলেট গঠন। ক্যালাস থেকে পরবর্তীতে হরমোনের তারতম্যের মাধ্যমে ভ্রূণ সদৃশ এমব্রয়েড এবং তা থেকে ছোট ছোট চারাগাছ বা প্ল্যান্টলেট তৈরি করা হয়। ধাপ 4, রোপণ। এই প্ল্যান্টগুলিকে ল্যাবরেটরি থেকে বের করে মাটিতে রোপণ করা হয়। দেখো পরের প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতি কাটিং বা গ্রাফটিং সংক্ষেপে আলোচনা করো। দেখো শাখা কলম বা কাটিং। এই পদ্ধতিতে গাছের কোনো সুস্থ ডাল, কাণ্ড বা মূল কেটে নিয়ে তার নিচের অংশটিকে ভিজে মাটিতে পুঁতে রাখা হয়। কিছুদিন পর কাটা অংশ থেকে অস্থানিক মূল বের হয়ে এবং নতুন উদ্ভিদ তৈরি হয়। একে কাটিং বা শাখা কলম বলে, যেমন গোলাপ ও জবা। জোড় কলম বা গ্রাফটিং। এই পদ্ধতিতে একই প্রজাতির দুটি ভিন্ন গাছের অংশ জোড়া লাগানো হয়। মূল সহ মাটির সাথে থাকা গাছটিকে বলা হয় স্টক এবং উন্নত গুণসম্পন্ন যে ডালটি এর সাথে জোড়া লাগানো হয় তাকে বলা হয় সিয়ন। দুটি ক্যাম্বিয়াম অংশ মিলিয়ে বেঁধে দিলে তারা জুড়ে গিয়ে একটি উদ্ভিদে পরিণত হয়, যেমন আম, লেবু ইত্যাদি। দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, চিত্র ছাড়া একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ গঠন ও কাজ সংক্ষেপে লেখো। আদর্শ ফুলের প্রধান অংশ 4টি, যেমন বৃত্তি। একটি ফুলের সবচেয়ে বাইরের সবুজ অংশ, যা প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে। কাজ হলো কুঁড়ি অবস্থায় ফুলের ভেতরের অংশগুলিকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করা। দলমণ্ডল। এটি ফুলের দ্বিতীয় উজ্জ্বল রঙিন অংশ, যার প্রতিটি খণ্ডকে পাপড়ি বলা হয়। কাজ হলো ফুলকে আকর্ষণীয় করে পতঙ্গদের পরাগযোগের জন্য আকৃষ্ট করা। পুংস্তবক। এটি ফুলের তৃতীয় বা পুরুষ স্তবক। এটি পুংকেশর নিয়ে গঠিত, যার মাধ্যমে পরাগধানী থাকে। কাজ হলো পরাগধানীর মধ্যে পরাগরেণু বা পুংগ্যামেট উৎপন্ন করা। স্ত্রী স্তবক। এটি ফুলের চতুর্থ বা স্ত্রী স্তবক। এটি গর্ভপত্র, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয় নিয়ে গঠিত। কাজ হলো ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণু উৎপাদন করা এবং নিষেকের পর ফল ও বীজ গঠনে অংশ নেওয়া। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে বুঝিয়ে বলো। সপুষ্পক উদ্ভিদের ডিম্বস্থলীর ভেতরে প্রায় একই সময়ে দুটি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় বলে একে দ্বিনিষেক বলা হয়। যেমন প্রথম নিষেক, পরাগরেণু থেকে উৎপন্ন একটি পুংগ্যামেট ডিম্বকের ভেতরে থাকা প্রধান স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট বা 2n গঠন করে। এই জাইগোট থেকে পরে ভ্রূণ তৈরি হয়। দ্বিতীয় নিষেক দেখো, অপর পুংগ্যামেটটি ডিম্বস্থলীর মাঝখানে থাকা ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড বা শস্য নিউক্লিয়াস তৈরি করে বা 3n। এই শস্য পরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণকে পুষ্টি যোগায়। নিষেকের পর ফুলের বিভিন্ন অংশগুলি, যেমন ফল, বীজ ও কোন কোন অংশে রূপান্তরিত হয় তা একটি তালিকার সাহায্যে দেখাও। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নগুলো শর্ট প্রশ্নের জন্য আরও গুরুত্বপূর্ণ। দেখো নিষেকের পূর্বের অংশ এবং নিষেকের পরের অংশ কোনটার থেকে কি তৈরি হয়। দেখো ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়, ডিম্বাশয়ের প্রাচীর থেকে ফলের ত্বক বা ফলত্বক তৈরি হয়, ডিম্বক থেকে বীজ তৈরি হয়, ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয়, ডিম্বক ত্বক থেকে বীজত্বক তৈরি হয়, নির্ণীত নিউক্লিয়াস থেকে শস্য নিউক্লিয়াস তৈরি হয়। দেখো পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো।
উদ্ভিদের প্রয়োজনীয়তা। স্বপরাগযোগে একই ফুল বা একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে, ফলে একটি উদ্ভিদের প্রয়োজন। আবার ইতর পরাগযোগ একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে ঘটে, ফলে দুটি উদ্ভিদের প্রয়োজন হয়। বাহকের উপর নির্ভরতা। স্বপরাগযোগে কোনো বাহকের যেমন বায়ু, জল বা পতঙ্গের প্রয়োজন হয় না বললেই চলে। অপরদিকে ইতর পরাগযোগে পরাগরেণুর স্থানান্তরের জন্য বাহকের উপস্থিতি একান্ত আবশ্যক। নতুন বৈশিষ্ট্য অভিযোজন। স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য উদ্ভিদের উদ্ভব ঘটে না এবং এদের অভিযোজন ক্ষমতা কম হয়। অপরদিকে ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে এবং অপত্য উদ্ভিদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।